শেখ হাসিনা যদি কিছু বলার থাকে তাহলে আসুক, জনগণের সামনে আসুক, কথা বলুক। উনি পালিয়ে বেড়াচ্ছেন কেন? উনি দেশ ছেড়ে পালাচ্ছেন কেন? ওনার তো জনগণের নেতা, জনগণ ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, উনি তো জনগণের ইচ্ছা মতো প্রধানমন্ত্রী ছিলেন। জনগণ তো ওনাকে দেখতে চায়, ওনার কাছে শুনতে চায় কেন উনি চলে গেলেন, কেন উনি ক্ষমতা হস্তান্তর করলেন, কার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। যে সরকারকে, ভারত সরকার তো তারা বলে দিল যে এই সরকারকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। এই যে গুরুত্বহীন একটা সরকার নিয়ে আমরা চলছি, যে সরকার আন্তর্জাতিক, ভারত একটি চতুর্থতম পরাশক্তি, তারা যখন এই সরকারকে গুরুত্ব দেয় না, আমরা ধরে নিতে পারি ভারতের আঞ্চলিক শক্তি। শেখ হাসিনা বলেছেন যে ইউনূস সরকার থাকাকালীন তিনি ফিরবেন না, তিনি নতুন কেয়ারটেকার সরকার হলে ফিরবেন। এক। দুই হচ্ছে যে ফাঁসির কথাটা বলা হচ্ছে, সে বিচারটাই তো হয়নি, বিচারটাই তো গলত। এটা ভারতও মানে না এই বিচার, আন্তর্জাতিক দুনিয়া কি মানলো কি মানলো না ভারতের এসে যায় না। আমাদের পয়েন্ট বাই পয়েন্ট সেটা রিপোর্টও করা যায়, তার উত্তর দেওয়া যায়। হাস্যকর একটি বিচার হয়েছে, সেই বিচারের নামে ওটা সাধারণত হয়ে থাকে কি বলে, যেগুলোকে ব্যানানা রিপাবলিক বলা হয়, ওইসব ধরনের হয়েছে। ওটা রিপোর্টটা তৈরি করা হয়েছে ইউনূসের পয়সায়। রাষ্ট্রসংঘের, জাতিসংঘের কোনো রেজলিউশন নেই। আওয়ামী লীগ নেতৃত্বকে বলবো যে হ্যাঁ, আপনার অধিকার আছে প্রেস কনফারেন্সে কথা বলেন, ভারতীয় আপনি বন্ধু রাষ্ট্র, ভারত ছেড়ে দিবে, তার জন্য আমাদের ভারতের প্রতি কোনো অভিযোগ নাই। গণতান্ত্রিক দেশ, সেখানে কথা বলতেই পারে, কথা বলার সুযোগ দিতেই পারেন। কিন্তু সেই কথাগুলো তো তুমি জানো বাংলাদেশে প্রচার করার সুযোগ নাই, একমাত্র ফেসবুকে অথবা ইউটিউবে ছাড়া অন্য কোথাও প্রচার করার মূল মাধ্যমে, গণমাধ্যমে সেটা প্রচারিত হবে না, প্রচারিত হওয়ার সুযোগ রাখে নাই। এটাও এক ধরনের, যাই হোক, বাংলাদেশ তো সবকিছুরই দেশ, সব চলে। আমার সন্দেহটা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আছে, মানে বহাল থাকবে। আমি 12 তারিখ দেখে বলবো যে হ্যাঁ নির্বাচন হচ্ছে, নির্বাচন হচ্ছে। আমি বলছি না যে হচ্ছে না, কিন্তু সন্দেহটা যদি হয়, সেই যদিটা আমি 11 তারিখ পরে বুঝবো। কারণ আমার নিজের ধারণা যে নির্বাচনে, সরাসরি রাজনৈতিক নির্বাচনটা হোক বা না হোক, গণভোটটা করার জন্য ইউনূস মরিয়া, এবং তিনি কার্যত একটা রাষ্ট্রপতির ধাঁচের শাসন ব্যবস্থা কার্যত চালু করতে চান, যেটা জুলাই সনদের নির্যাস। আজকে এনসিপি নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। নির্বাচনে থাকবে কি থাকবে না, এনসিপি কিছুক্ষণ আগে তাদের নির্বাচনী মুখপাত্র বলেছে যে এনসিপি আবার ভেবে দেখবে যে এই নির্বাচনে তারা থাকবে কি থাকবে না। আরো কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, গৌতম তাকে আমরা অল্প সময় ছেড়ে দিব, তাই শুরুতেই যেতে চাই জনাব গৌতম লাহিড়ীর কাছে। ভারতের থেকে কি কোন তরতাজা খবর আছে যেটা বাংলাদেশের রাজনীতির সংশ্লিষ্ট? জনাব গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি। ধন্যবাদ, নমস্কার। সবচেয়ে প্রথমে আমি একটু পুরোনো কথা, কারণ ওনার আখতারুজ্জামান সঙ্গে কয়েকদিন পর দেখা হচ্ছে, লাগাতার এখানে আলোচনা হয়েছিল জামায়াত নিয়ে। তো প্রথম আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ প্রশ্নটা আমি করেছিলাম যে জামায়াতের সঙ্গে কি আপনাদের কোনো যোগাযোগ হয়েছে, এবং রণধীর জয়সওয়াল মুখপাত্র স্বীকার করেছেন যে যোগাযোগ হয়েছে। ফলে আখতারুজ্জামানের জন্য আমি একটা ভালো খবর দিতে চাইছিলাম আগেই, কিন্তু তার আগে প্রকাশিত হয়ে গেছে সব জায়গায়, কিন্তু প্রশ্নটা আমার করা ছিল। আমি ওনাকে ধন্যবাদ দেবো, কারণ সত্যটা উনি আমাকে ধরিয়ে দিয়েছিলেন। দুই, যেটা একটা খবর যেটা, সেটা হচ্ছে অবশ্যই আমি শুনলাম ভারতের ভারতের গতকাল যে প্রেস কনফারেন্সটা হয়ে গেছে, ওটা ভারতের প্রেস ক্লাব দ্বারা আয়োজিত নয়, ওটা একটা লন্ডনের ল ফার্ম আয়োজন করেছিলেন। প্রেস ক্লাবের যেটা মিলনায়তন, সেটাকে তারা ভাড়া নিয়েছিলেন। ভাড়া নিয়ে করে স্বাভাবিকভাবে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হলে যেমন জাতীয় প্রেস ক্লাব টাকাতে হয়, সব সংবাদপত্রে যদি গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে 17 মাস পরে প্রথম আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে আসছেন এবং কথা বলবেন, ফলে আগ্রহ ছিল, যথেষ্ট ভিড়ও ছিল। এর মধ্যেই তখনই জানতে পারলাম যে আগামী 23 তারিখে, যেটা ভারতের ফরেন করেসপন্ডেন্ট ক্লাব দিল্লিতে অবস্থিত, সেখানে মূলত যারা ভারতে কাজ করেন এমন বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তার মধ্যে অনেকে ভারতীয় আছেন, এই যে তা না, তো সেইখানেতে আগামী 23 তারিখে এই ধরনের একটা সভা হওয়ার কথা। এবং যে সভাটাতে শোনা গিয়েছে, এখনো পর্যন্ত আমি শুনেছি, এবং কিছুক্ষণ আগে আমার কাছে আমার ভিডিওটা প্রকাশিত হওয়ার পর যারা উদ্যোক্তাদের থেকেও ফোন এসছে অনেকবার, তো তারা আমাকে বলেছে, আমি তখন বলেছি এবার বলুন, আমি তাহলে পরের শো থেকে এটা খণ্ডন করে দিই, যেটা হচ্ছে না। বলুন না হচ্ছে, এটা হচ্ছে, কারণ উনি ভার্চুয়ালি যোগ দেবেন,
তবে প্রশ্ন উত্তর করবেন কিনা জানি না। তো উনি বলছেন, এখন এটাতেও কথা ছিল, আমাদের গতকালও যেটা ছিল না, তাতেও কথা ছিল যে কোনো প্রশ্ন উত্তর হবে না, কিন্তু শেষ পর্যন্ত লাগাতার প্রশ্ন উত্তর হয়ে গেল, তারা জবাবও দিলেন। ফলে শেখ হাসিনা প্রশ্ন উত্তর এই প্রথম প্রশ্ন তিনি তো ইমেলে দিচ্ছিলেন তার মধ্যে প্রশ্ন উত্তর, এখন এখান থেকে চট জলদি কোনো প্রশ্ন যদি হয়ে থাকে উপস্থিত সাংবাদিকদের থেকে, তো সেটা দেবেন কি দেবেন না সেই সিদ্ধান্তটা আমি জানি না। দুর্ভাগ্যক্রমে আমি সেদিন উপস্থিত থাকছি না দিল্লিতে, আমি সেদিন কলকাতায় থাকছি, কলকাতা বইমেলা অনুষ্ঠানের উপলক্ষে, মানে আমার যেহেতু দুটো বই প্রকাশিত হবে সেই কারণে। তবে এই অনুষ্ঠানটা ফেসবুক লাইভ হবে এবং সেটা সেই কারণে এটা যার যেখানে ফেসবুক আছে, হয়তো আওয়ামী লীগ ফেসবুক কিংবা ফরেন করেসপন্ডেন্ট ফেসবুক, সেখানে এটা হয়তো দেখা যাবে, এটা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা আছে। ফলে সমস্যাটাই সকলে সেদিন দেখতে পাবেন যে কি হচ্ছে। এখন যদি মানে আর কিছু প্রশ্ন থাকে তো বলেন, বলি জবাব দিই। আমার একটা কিউরিসিটি থেকে জানার, সেটা হলো যে ধরেন ওখানে কি হচ্ছে, তিনি কি বললেন, আমাদের দেশে বিধিনিষেধ আছে, আমরা এই দেশে তো যেহেতু বসবাস করি আমাদেরকে সরকারের আইন মানতে হয়, প্রচারণা হয়তো জানার আগ্রহ থাকবে, সাংবাদিক হিসেবে জানার অধিকারও আছে, কিন্তু আমার জানার আগ্রহের জায়গাটা হচ্ছে যে এই যে প্রায় 17 মাস পরে চেঞ্জটা আসা, এইটা একটু সিগনিফিকেন্ট কিনা। মানে উনি সাধারণত সামনে আসেন না, বা ভার্চুয়ালি উনি ভিডিও কনফারেন্সে আসলে, এটা উনি দলীয় প্রোগ্রাম করেছেন ভারতের বাইরে, এটা আমরা শুনেছি, এবং যেটা আমাদের গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট ইজিলি নেয় নেই। তারা ভারতকে বলেছে যে তিনি এগুলো না করতে পারেন, একাধিকবার বলেছে। সুতরাং প্রেস কনফারেন্সে উনি ওনাকে ভারত নিশ্চয়ই অ্যালাউ করছে, এইটা কি বাংলাদেশ সরকারের প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বা এরকম কোনো বিষয়? বাংলাদেশের সরকার বলে যেটা আছে সেটাকে তো ভারত উপেক্ষাই করে, নামকা বাস্তে কিছু সম্পর্ক রাখে। যেমন জয়শঙ্কর গিয়েছিলেন, যদি ইউনূসের সঙ্গে দেখাও করেন, নির্বাচিত নন, তারেক রহমানের যদি অন্ত্যেষ্টিক্রিয়া গিয়েছিলেন, তারপরে তো ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা সহ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগ নেতা, বিএনপি অন্য নেতারা ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। যেহেতু বাংলাদেশে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে ও নির্বাচন আসন্ন, এক্ষেত্রে ভারতে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বাংলাদেশে নিষিদ্ধ। ভারতে কোনো কেউই নিষিদ্ধ নয়, জামায়াত ইসলামীও নিষিদ্ধ নয়। ফলে এখানে কেউ যদি কোনো অনুষ্ঠান নির্বাচনী কারণে বা তারা তাদের যে বক্তব্য সেটা যারা সমস্ত মানুষকে জানাতে চান, বিশেষ করে তারা জানাতে চান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, কারণ তারা তো নির্বাচনে অংশগ্রহণ করছেন না, অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। ফলে তারা তাদের বক্তব্যটা, যেটা বাংলাদেশে যখন বিচার হয় তখন তারা কোনো সুযোগ পাননি। ফলে সেই সুযোগটা তারা এখন পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই রিপোর্টের ভিত্তিতে, যে রিপোর্টের ভিত্তিতে আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে এবং ফাঁসি হয়েছে ইত্যাদি যা যা হয়েছে, সেগুলোকে তারা খণ্ডন করছেন। এটা এখন বলতে পারেন যে এটা যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ায় ভারত তো কাউকে, গণতান্ত্রিক প্রক্রিয়া, ভারত থেকে তো বাধা দেওয়ার কোনো প্রশ্ন নেই। এখন নানাবিধ অনেক জল্পনা আছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি হয়, শেখ হাসিনাদের যোগাযোগ হয়েছে কেন, ভারতে হয়েছে এরকম কোনো খবর আমার জানা নেই। কেউ কেউ বলছেন, কিন্তু আমি সেটা সত্যতা পাইনি। হ্যাঁ, কিন্তু ওয়াশিংটনের চেষ্টা হচ্ছে যোগাযোগ করার, এবং সেটা আমি শুনেছি তারা যোগাযোগ করার চেষ্টাও করছেন। ইতিমধ্যে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এসে পৌঁছেছেন, সার্জি ইগোর। তিনি কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়ারও ভারপ্রাপ্ত। এরকম একটা তাকে বড় ম্যান্ডেট দেওয়া হয়েছে, ফলে যে ম্যান্ডেটের আওতায় বাংলাদেশও পড়ে, স্বাভাবিকভাবেই তার আগ্রহ থাকবে বাংলাদেশ নিয়ে। এবং আমেরিকাতেও যিনি এসছেন রাষ্ট্রদূত, তিনি দেশে গেছেন, তিনি তো বোধহয় 2021 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন, মানে কয়েক বছরের মধ্যে আবার ফিরে এলেন নতুন দায়িত্বে, রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে। ফলে একটা যোগ, এইগুলো বিভিন্ন কতগুলো যদি বলেন যে কতগুলো ছেঁড়া সুতো, তাকে যদি মালা দিয়ে গাঁথা যায়, তাহলে একটা কোনো সিদ্ধান্তে আসা যায় যে হয়তো কোথাও প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে সক্রিয় রাজনীতি করার ক্ষেত্রে এটা একটা পদক্ষেপ, যে পদক্ষেপে কোনো সবুজ সংকেত এসছে, বাধা দেওয়া হচ্ছে।
আমি দাদা গৌতম লাহিড়ী, আমি নিশ্চয়ই আর কিছুক্ষণ সময় আপনাকে পাবো। আমি একটু আক্তার ভাইয়ের কাছে যে আক্তার ভাই, এ পর্যন্ত আমরা যে খবর পেলাম নিশ্চয়ই বাংলাদেশ সংশ্লিষ্ট এগুলো, বাংলাদেশে একটু রাজনীতিবিদ হিসেবে এবং আজকে শুরু করেছি আজকে একটু অধিকার নিয়ে যে আমরা মেজর আখতারুজ্জামান রঞ্জন জামাতে জয়েন করার পরে আমরা স্পষ্টবাদী যে মেজর আখতারুজ্জামান রঞ্জনকে চিনতাম তাকে কোথাও একটু হারিয়ে ফেলেছি কিনা। আমি জানতে চাই এই পুরো বিষয়টি আপনি একজন বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদ হিসেবে, জামাত নেতা হিসেবে আপনি কিভাবে দেখছেন? প্র্যাকটিক্যালি আমাদের এখানে এটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা? মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ পুনিয়া, আসসালামু আলাইকুম তোমাকে, গৌতম রায় দাদাকে অনেকদিন পর দেখা হলো, আশা করি ভালো আছেন। আসলে দাদা কিন্তু শেষ বাক্যটাকে স্পষ্ট করে দিয়েছেন, এক কথায় বলে দিয়েছেন কনক্লুশন, যে ভারত সরকার শেখ হাসিনাকে সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে। সবুজ সংকেত দেখেছে বলেই আজকে হয়তো প্রেস কনফারেন্সটার ব্যবস্থা হচ্ছে, বা গতকালকে যেটা হয়ে গেছে। আমেরিকা আছে, দাদা কি বলেন? ভারত সরকার না আমেরিকাও আছে এটার সঙ্গে? দাদা তো বললো সবুজ সংকেত ভারত সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে। এখন আমাদের প্রশ্ন, জি জি এই সবুজ সংকেত দেখানোতে বাংলাদেশের জনগণের উপরে কোনো মনস্তাত্ত্বিক চাপ পড়বে না। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে নিয়ে ভাবছে না, আওয়ামী লীগকে নিয়ে ভাবছে না। তাদের সামনে এখন নির্বাচনের লক্ষ্য, সে নির্বাচন দিয়ে আগাচ্ছে এবং এখনো বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য খবর প্রচার করা হচ্ছে। বাংলাদেশের জনগণ মনে করে শেখ হাসিনা যদি কিছু বলার থাকে তাহলে আসুক, জনগণের সামনে আসুক, কথা বলুক। উনি পালিয়ে বেড়াচ্ছেন কেন? উনি দেশ ছেড়ে পালাচ্ছেন কেন? ওনার তো জনগণের নেতা, জনগণ ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, উনি তো জনগণের ইচ্ছা মতো প্রধানমন্ত্রী ছিলেন। জনগণ তো ওনাকে দেখতে চায়, ওনার কাছে শুনতে চায় কেন উনি চলে গেলেন, কেন উনি ক্ষমতা হস্তান্তর করলেন, কার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। যে সরকারকে ভারত সরকার তো তারা বলে দিল যে এই সরকারকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। এই যে গুরুত্বহীন একটা সরকার নিয়ে আমরা চলছি, যে সরকার আন্তর্জাতিক, ভারত একটি চতুর্থতম পরাশক্তি, তারা যখন এই সরকারকে গুরুত্ব দেয় না, তা আমরা ধরে নিতে পারি ভারতের আঞ্চলিক শক্তি। এবং ইতিমধ্যে ভারত আঞ্চলিক শক্তি হিসাবে তার প্রকাশ দিয়েছে। এখানে আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীও তারা নিয়োগ করে ফেলেছে আনঅফিসিয়ালি, দেখাশোনা করার জন্য, এই এলাকাগুলো দেখাশোনা করার জন্য। কারণ পররাষ্ট্রমন্ত্রী সরাসরি দেখেন না, অর্থাৎ আমেরিকান স্টাইলে তারাও বিভিন্ন অংশকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলছে। এই ইন্দো প্যাসিফিকেও ভারত একটা আলাদা অঞ্চল হিসেবে আলাদা করে সেটা দেখাশোনা করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ যেটা মনে করে সেটা হচ্ছে শেখ হাসিনা দেশে আসুক, জনগণের সামনে কথা বলুক, জনগণ তো রায় দিবে, জনগণের কাছে রায় চাক, সে রায় জনগণ দিবে। আদালত কি রায় দিল রাজনীতিবিদদের তাতে কিছু আসে যায় না। আদালতের রায়, রাজনীতিবিদ আদালতের রায় তোয়াক্কা করে না। আদালতের রায় হতেই পারে বিভিন্ন ভাবে ভিক্টিমাইজ হতে পারে। অতীতে আমরা দেখেছি অনেক কুশবিদ্ধ হতে দেখেছি, অনেক বড় বড় লোকদেরকে আমরা দেখেছি জেলে যেতে দেখেছি। ইংরেজরা মহাত্মা গান্ধীর মতো নেতাকেও, অহিংস নেতাকেও জেলে রেখেছে, জওহরলাল নেহরুকে জেলে রেখেছে। ভারতের অনেক বড় বড় নেতারা যারা ভারতের স্বাধীনতার জন্য জেল খেটেছে, এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। এখানেও বাংলাদেশেও যদি কেউ কোনো কিছু করে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে, জেল জুলুম হতেই পারে, জেলে নিয়ে যাবে, আবার জেলের তালা ভেঙে জনগণই বের করে নিয়ে আসবে। বঙ্গবন্ধু তো বহুকাল জেলে ছিলেন, আমাদের তো জামাত ইসলামের অনেক নেতারা বহুকাল জেল খেটেছেন, অনেকে নিহত হয়েছেন, ফাঁসি কাস্টে গেছেন। তারপরেও তো রাজনীতির মাঠ ছেড়ে তারা কেউ চলে যায় নাই। জামাত ইসলামের উপরে যে অত্যাচারটা হয়েছে বিশেষ করে গত 15 বছর, সে অত্যাচারের পরেও তো জামাতের কেউ দেশ ছেড়ে চলে যায়নি, তারা দেশে ফেস করেছে, তাদের ফাঁসি হয়েছে, ঠিক আছে, অন্যায়ভাবে ফাঁসি হয়েছে, সেটাও তো জামাতে ইসলাম মোকাবেলা করেছে। জামাতে ইসলাম যে মোকাবেলা করতে পেরেছে, আওয়ামী লীগ নেতৃত্বকে বলবো যে হ্যাঁ, আপনার অধিকার আছে, প্রেস কনফারেন্সে কথা বলেন, ভারতীয় আপনি বন্ধু রাষ্ট্র, ভারত ছেড়ে দিবে, তার জন্য আমাদের ভারতের প্রতি কোনো অভিযোগ নাই। গণতান্ত্রিক দেশ, সেখানে কথা বলতেই পারে, কথা বলার সুযোগ দিতেই পারেন। কিন্তু সেই কথাগুলো তো তুমি জানো বাংলাদেশে প্রচার করার সুযোগ নাই, একমাত্র ফেসবুকে অথবা ইউটিউবে ছাড়া অন্য কোথাও প্রচার করার মূল মাধ্যমে, গণমাধ্যমে সেটা প্রচারিত হবে না, প্রচারিত হওয়ার সুযোগ রাখে নাই। এটাও এক ধরনের, যাই হোক, বাংলাদেশ তো সবকিছুরই দেশ, সব চলে। তো তারা যে কথাটা বলেছে যে ভারত সরকার জামাত ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বা যোগাযোগ হয়েছে, এটা
আমি ভালোভাবে নেই, ইতিবাচক ভাবে নেই। তো আমি তো অনেকদিন বলেছি, আগের দিনও বলেছি, বাংলাদেশ, ভারত, বিশেষ করে জামাত ইসলাম সবসময় চায় ভারতের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক, এবং সেটা একজন প্রতিবেশীর সঙ্গে নিজেদের স্বার্থ সংরক্ষণ করে। আমরা আমাদের কোনো ব্যাপারে আমাদের দ্বিমত পোষণ করি না, তবে আমরা আমাদের স্বার্থের, যার যার স্বার্থের ব্যাপারে আমরা একমত। আমরা আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা কারোর সঙ্গে, শুধু ভারত নয়, পৃথিবীর কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে। অর্থাৎ নিজ নিজ দেশে, আমি ভারতের স্বার্থ বিঘ্ন করে আমার সঙ্গে বন্ধুত্ব করবে সে আহ্বান আমি জানাবো না। ভারত এবং বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ করে আমরা যতটুকু বন্ধুত্ব এগিয়ে নিতে চাই করবো। শত্রুতামি হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের ভারতের সঙ্গে কোন রকম ডিসপিউট নাই, ল্যান্ড ডিসপিউট নাই, পোর্ট ডিসপিউট নাই, কোন রকম বাণিজ্যিক ডিসপিউট নাই। কাজে এখানে অনীহা বা বলি হওয়ার সম্ভাবনা নাই। আমরা ফ্রেন্ডশিপটা কি বাড়াবো না, সেটা হলো আমাদের প্রশ্ন। সে বাড়াইতে আমরা উৎসাহী, আমাদের ইসলাম উৎসাহী, সংশ্লিষ্ট স্বার্থ নিশ্চিত করে। আসলে আমি আলাপ করবো, আমি দাদাকে, গৌতম দাকে, উনি খুবই তাৎক্ষণিক ভাবে আজকের এই আয়োজনে যুক্ত করা, দাদাকে আমি ছেড়ে দিতে চাই শেষবার শুনে দাদার দৃষ্টি আকর্ষণ করে যে আক্তার ভাই যে কথা বলছেন যে শেখ হাসিনা দেশে এসে ফেস করুক, আমি ঠিক জানি না যে উনি যে অবস্থান থেকে বলছেন বাংলাদেশের বাস্তবতা কি তা আছে কিনা। তার পাশাপাশি আমি গৌতম দা যে এতদিন কনফিডেন্ট না ইলেকশন হচ্ছে কি হচ্ছে না, দাদার কি এই কনফিডেন্টটা আরো লুজ হয় কিনা, যে যখন শুনছি যে এনসিপি বলছে যে আমরা প্রয়োজনে ইলেকশন। এখানে আমি একটু তাদের কাছে যাওয়ার আগে একটু তোমাকে বলছি, শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি হবে? সবচেয়ে বড় যে উন্নয়নের ফাঁসি হবে। তাতে কি আছে? রাজনীতিবিদদের ফাঁসি হওয়া অস্বাভাবিক কিছু? এটা তো স্বাভাবিক, হোক না ফাঁসি। তারপরেও তো মানুষ জানবে যীশু খ্রিস্টের তো ক্রুশবিদ্ধ হয়েছে, তারপরেও তো গড প্রমিস করতে বাধ্য হয়েছে দিবে। শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা হয়েছে, নিহত হয়েছে, সপরিবার নিহত হয়েছে। তারপরেও তো বঙ্গবন্ধুর কন্যা 15, 8 মাস 22 বছর দুর্দণ্ড প্রভাবে বাংলাদেশ শাসন করেছে। তো উনার ফাঁসি হইতে পারে, বাংলাদেশে এসে ফাঁসি হোক না, তাতে রাজনীতির কি আছে? রাজনীতিতে ভয় পাওয়ার কিছু নেই। কাজে উনি, তুমি হেসে বললা দেশে আসলে কি হবে, দেশে কি হবে? বড় জোর ওনার ফাঁসি হবে। এটা ক্ষুদ্র জিনিস। রাজনীতিবিদ আমি যদি আপনাকে এই ফাঁসিটা তাকে আগামী দিনের জন্য অমর করে থাকবে। এখন দাদার কথা শুনুন। বাইরে আমি যদি আপনাকে প্রশ্ন করি, 5 আগস্টে উনি গণভবনে থাকলে ভারত যদি ওনাকে আশ্রয় না দিত, তার যে পরিণতি হতো, আজকেও যদি সেই পরিণতি হয়, কি নিশ্চয়তা আছে যে সেই পরিণতি হবে না? বাংলাদেশ সরকার কি একটা মানুষের নিরাপত্তা দিতে পারে? 5 আগস্টে কি বঙ্গবন্ধুর চেয়ে বেশি খারাপ পরিণতি হতো? যে রাজনৈতিক নেতা পরিণতি মোকাবেলা করতে পারে না, তাকে শাসন করা সাজে না। শেখ হাসিনা একজন পরাজিত মহিলা, দারুণ ভাবে পরাজিত হয়েছে। নিজের জীবন বাঁচানোর জন্য উনি পালিয়ে গেছেন। এর চেয়ে জঘন্যতম চরিত্র কোন রাজনীতিবিদের নেতাদের হইতে পারে না। উনি যদি বঙ্গভবনে বঙ্গবন্ধু হয়ে যেত, তাহলেও উনি ইতিহাসে অমর হয়ে থাকতেন। রাজনীতিবিদরা অমরত্ব চায়, ওই সম্পদ চায় না। আমি দাদার অবজারভেশন থেকে দাদাকে ছেড়ে দিতে চাই। আক্তার ভাই, আমরা নিশ্চয়ই আরো একটা বিষয়ে কথা বলবো। দাদা, আপনি কিভাবে দেখছেন যে আক্তার ভাই বা যারা শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে, তারা বলছে যে তিনি কেন দেশে আসেন না? আপনি এটাকে কিভাবে দেখছেন? এবং এই যে আপনার যে নির্বাচন নিয়ে সংশয়টা ছিল, এটা কি এখন আরো দানা বাঁধলো নাকি একটু দূর হয়েছে? কারণ 2 দিন বাদে বাংলাদেশে কিন্তু গণসংযোগ শুরু হয়ে যাচ্ছে ফরমালি। দাদা মিউট হয়ে গেছে, আপনার ওখানে মিউট হয়ে গেছে। আমার সন্দেহটা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আছে, মানে বহাল থাকবে। আমি 12 তারিখ দেখে বলবো যে হ্যাঁ নির্বাচন হচ্ছে। আমি বলছি না যে হচ্ছে না, কিন্তু সন্দেহটা যদি হয়, সেই যদিটা আমি 11 তারিখ পরে বুঝবো। কারণ আমার নিজের ধারণা যে নির্বাচনে সরাসরি রাজনৈতিক নির্বাচনটা হোক বা না হোক, গণভোটটা করার জন্য ইউনূস মরিয়া, এবং তিনি কার্যত একটা রাষ্ট্রপতির ধাঁচের শাসন ব্যবস্থা কার্যকর চালু করতে চান, যেটা জুলাই সনদের নির্যাস। ফলে তিনি জয়টার জন্যই হ্যাঁ ভোটে বাধ্য করবেন। তিনি যে প্রচার করছেন, একটা সরকার যেভাবে নির্বাচনের প্রচার করছেন, অভূতপূর্ব, এটা কখনো দেখা যায় না। এবং ইলেকশন কমিশন সেখানে চোখে আঙুল দিয়ে ঠুলি বেঁধে বসে আছে। আর দেশে ভিড়, প্রথম কথা হচ্ছে
শেখ হাসিনা বলেছেন যে ইউনূস সরকার থাকাকালীন তিনি ফিরবেন না, তিনি নতুন কেয়ারটেকার সরকার হলে ফিরবেন। এক। দুই হচ্ছে যে ফাঁসির কথাটা বলা হচ্ছে সে বিচারটাই তো হয়নি, বিচারটাই তো গলত। এটা ভারতও মানে না এই বিচার, আন্তর্জাতিক দুনিয়া কি মানলো কি মানলো না ভারতের এসে যায় না। আমাদের পয়েন্ট বাই পয়েন্ট সেটা রিপোর্টও করা যায়, তার উত্তর দেওয়া যায়। হাস্যকর একটি বিচার হয়েছে, তা সেই বিচারের নামে ওটা সাধারণত হয়ে থাকে কি বলে, যেগুলোকে ব্যানানা রিপাবলিক বলা হয়, ওইসব ধরনের হয়েছে। ওটা রিপোর্টটা তৈরি করা হয়েছে ইউনূসের পয়সায়। রাষ্ট্রসংঘের জাতিসংঘের কোনো রেজলিউশন নেই যে ওই তদন্ত করবে ভলকার ওই যেটা করেছে তার বিরুদ্ধে নালিশ হতে চলেছে। এটুকু বলেই বিদায় নিচ্ছি, পরে আমি দেখবো যে কি হয়। আখতারুজ্জামানের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং তার ইচ্ছা পূর্ণ হোক, এটা চাই। সেটা কিন্তু শেখ হাসিনা ফেরত যাওয়ার ব্যাপারটা আমি বললাম যে সেটা তার দলের নীতি। গতকালও ঘোষণা করেছেন নেতারা যে ইউনূস সরকারের অধীনে তিনি ফিরবেন না। নমস্কার, শুভরাত্রি। নমস্কার, ভালো থাকবেন। আক্তার ভাই, আমি একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার একটু মতামত জেনে শেষ করবো এবং বলছি, বারবার রিপিট করছি যে আমরা সেই মেজর আখতারুজ্জামান রঞ্জনকে বলিষ্ঠ কণ্ঠ, সত্যের পক্ষে, যিনি তার নিজের প্রাণের দল ছেড়ে এসছেন সত্য বলতে গেছে, তাকে খুঁজে বেড়াই। আমার সাবজেক্ট হচ্ছে শেষ কিছুক্ষণ আগে টাটকা ঘোষণা, এনসিপি বলছে তারা প্রয়োজনে নির্বাচন থাকবে কি থাকবে না এটা তারা ভেবে দেখবে। আমি দুদিন এর আগেও আমি আপনাকে বলেছিলাম এমন কি হতে পারে যে শেষ মুহূর্তে জামাত এনসিপি নির্বাচন থেকে সরে যাবে, তার একটা লক্ষণ। আর হচ্ছে যে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, আপনি অনেকবার মবের বিপক্ষে বলেছেন, তিনি আজকে মবকে একরকম জাস্টিফাই করার চেষ্টা করলেন আবারও, যেখানে বাংলাদেশে অন্যতম অনেক রাজনীতিবিদ, দেশের ভিতরে সক্রিয় রাজনীতিবিদরা তাৎক্ষণিকভাবে এটার প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি জানেন বিষয়টা। গণভোটে হায়ের পক্ষে সরকারের প্রচারণা, যত কিছুই বলি না বলি, এইটা নীতি নৈতিকতার ক্ষেত্রে সরকার বিশাল ফিরিস্তি দিয়ে একটা চিঠি দিয়েছে, দীর্ঘ চিঠি, জাতিকে বোঝানোর জন্য, যেটা পড়াও একটা টাফ, তাকে এত কথা বলে বোঝাতে হচ্ছে। আমি এই তিনটা বিষয়ে আপনার অবজারভেশন জেনে আজকে অনুষ্ঠান শেষ করবো। আক্তার ভাই, আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা শুনতে চাই, আমরা অলরেডি 20 মিনিট পার হয়ে এসেছি। একটা হচ্ছে এনসিপি সরে যাওয়ার কথা বলা, আরেকটা তাজুল ইসলামের এই মবকে সমীহ করে কথা বলতে হবে, আরেকটা হচ্ছে গণভোটে কেন আমরা টাকা ঢালব। আমি প্রথমে শুরু করি, তুমি গণভোটে কেন টাকা দেওয়া হচ্ছে। গণভোটের যদি টাকা তুমি না দাও তাহলে টাকাগুলো আমরা পাবো কেমনে? না, প্রচারের জন্য, হায়ের প্রচারের জন্য আমি টাকাটা তো খরচ করার ব্যবস্থা করতে পারলে তো আলী রিয়াজের পকেটে যাবে নাকি? খরচ না করতে পারলে আলী রিয়াজের পকেটে যাবে কেমনে? ওই মনির হায়দারদের পকেটে যাবে কেমনে? এই সমস্ত লোকেরা যদি প্রচারণা চালাইতে না পারে, এখন তারা ইলেকশন ক্যাম্পেইন, তাদেরকে তো কেউ ভাড়াটে নিবে না বক্তৃতা দেওয়ার জন্য। ফলে এটা তাদের ইস্যু, তাদের একটা রাজনৈতিক ধান্দা এবং অর্থনৈতিক ধান্দা। তারা এখানে চুরি চাপলামি করার জন্য বাংলাদেশে আসছে, এখান থেকে কিছু কামাই করার জন্য শুধু আমেরিকার থেকে দৌড়ে চলে আসছে। এদের এই ধান্দাবাজির জন্য, ফিকিরের জন্য এগুলো করা হচ্ছে। এগুলোর বিচার হবে বাংলাদেশের মাটিতে, অনেক বিচার হয় না বলেই তো আজকে তাজুলরা থ্রেট করতে পারে, মব নিয়ে থ্রেট করতে পারে। কিন্তু আলী রিয়াজরার মতো লোকেরা বাংলাদেশকে যে ক্ষতিটা করে গেল, যে বিপ্লবটার ক্ষতিটা করে গেল, সেই বিপ্লবটার ক্ষতি তো শুধু ডক্টর ইউনূস সাহেব করেন নাই, এই আলী রিয়াজ যে ক্ষতিটা করেছে, এই যে একটা বছর এই যে সংস্কার নিয়ে কথা বলছে, এখন সে ভোটের জন্য ভোটের, আর তোমার এটা তো ভোটের, তুমি ভোটে দাও, না ভোটে দেওয়ার কথা নয়। এই সংস্কারগুলো তুমি কি করেছো সেটা তো বলতে পারো নাই। এখন তুমি ভোট দিচ্ছ ভোটের পক্ষে দেবে, তা ভোটের পক্ষে কে দিবে ভোট? ভোটে না দেওয়ার জন্য তো দুইটা লোক তো দাঁড়িয়ে আছে। একটা বড় রাজনৈতিক দল যেমন দাঁড়িয়ে আছে, তেমন আওয়ামী লীগের ভোট যদি তুমি চাও, ইনক্লুসিভ ভোটার যদি চাও, এখানে দেখো কন্ডিশন কোথায় হচ্ছে। সে ভোট চাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ কি ভোটে দিবে? জীবন থাকতো ভোটে দিবে? তার মানে ভোটটা যদি ইনক্লুসিভ না হয়, সেই ষড়যন্ত্রে মেতেছে ওরা। এখন প্রতিদিন এই নিউজ কাভারে দেখি আলী রিয়াজের বক্তব্য, দেখি মনির হায়দারের বক্তব্য। তারা বাংলাদেশে কে রে বেটা? কারা তুমি? কে তুমি? কেটা? বাংলাদেশে তোমাকে চাকরিটা কে দিল? কোন পরীক্ষা দিয়ে পাশ করছো? কোন নিয়োগ বিজ্ঞপ্তির এগেইনস্টে তুমি চাকরিটা পাইলা? এই যে ইচ্ছা মতো তুমি যেটা করে খাচ্ছ, এগুলো হিসাবকে দিতে হবে না। একদিন নির্বাচিত সরকার আসলে তো হিসাব নিবে। কাজে এখানে আমি যে কথাটা বলছি,
এই হ্যাঁ বা না ভোট বলার সরকারের দায়িত্ব হলে সেটা সরকারের তথ্য মন্ত্রণালয় করবে, অন্য কারো তো করার কথা নয়। কিন্তু এখানে আলী রিয়াজরা তাদের অর্থ কামাই করার জন্য এবং তাদের একটা গোষ্ঠী তৈরি করার জন্য এবং দুর্নীতি করার জন্য করছে, এবং সেটা আগামী দিনে যেগুলো সরকার আসে দেখবে। মব নিয়ে তাজুল যে থ্রেট করেছে, তাজুলের তো কোনো আইনগত ভিত্তি নাই। তাজুল নিজেও তো একটা মবের মাধ্যমে এই ক্ষমতায় বসছে। বাংলাদেশের কোন দণ্ডবিধির কোন আইনে কোন নিয়মে কোন প্রক্রিয়াতে তাকে আইসিসি বা এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বানানো হলো, চিফ প্রসিকিউটর বানানো হলো? কোন নোটিশে, কে এটা কে দিয়েছে, কে তার নোটশিট তৈরি করেছে, কে তাকে সিলেকশন করেছে, কি প্রসেস হয়েছে? অর্থাৎ সে নিজেও তো একটা মবের মাধ্যমে এই পদে গিয়েছে। সে মবের কি করে বিরোধিতা করবে? সে আজকে বিপ্লবকে কলঙ্কিত করছে, সেই বিপ্লবকে মবের সঙ্গে তুলনা করছে। এর চেয়ে কলঙ্কজনক আর কি হতে পারে? তারপরেও সে চেয়ারে বসে আছে। সে মবকে বিপ্লবের সঙ্গে, বিপ্লব আর মব তো এক জিনিস নয়। বিপ্লব মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। যখন মানুষ সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করে, যখন জনগণ সদল বলে রাস্তায় নেমে আসে, তখন তাকে বলা হয় বিপ্লব। আর মব জাস্টিস হলো কখন কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো স্বার্থান্বেষী মহল অন্য কোনো প্রতিপক্ষের উপরে হামলি খেয়ে পড়ে, এটার নাম হচ্ছে মব। এখন তাজুল নিজে মবের বেনিফিশিয়ারি। সে মবের মাধ্যমে সে ওই প্রধান এই কি বলে এই পদটা প্রসিকিউটরের চিফ কি জানি চিফ প্রসিকিউটরের পদটা সে মবের মাধ্যমে নিয়েছে। কাজে সে তো মব নিয়ে থ্রেট দিবেই। আমি এটা নিন্দা জানাই, ক্ষোভ জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। মব কোনো ভালো জিনিস হইতে পারে না। মব অলওয়েজ ব্যাড, মব খারাপ। মব যে নামে ডাকো না কেন, মব খারাপ। মব আইনের শাসনের পরিপন্থী। বিপ্লব আর মব এক জিনিস না। বিপ্লব কখনোই মব হতে পারে না, মব কখনোই বিপ্লব হতে পারে না। যারা মব এবং বিপ্লবকে এক করছে তারা জ্ঞান পাপী। তারা বিপ্লবকে অসম্মান করার চেষ্টা করছে, বিপ্লবকে তাচ্ছিল্য করার চেষ্টা করছে, বিপ্লবকে কলঙ্কিত করার চেষ্টা করছে। 5ই আগস্টের জুলাই বিপ্লবের যে হয়েছে, সেই জুলাই বিপ্লবকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা কলঙ্কিত করতে চায়, তারাই মবের পক্ষে কথা বলে। আমি মনে করি তাজুল একজন মবের বেনিফিশিয়ারি হয়ে সে বিপ্লবটাকে ধ্বংস করার চেষ্টা করছে, বিপ্লবের মূল স্রোতটাকে ধ্বংস করার চেষ্টা করছে, এই বিপ্লবটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কাজে আমি তাজুলের সঙ্গে একমত হইতে পারলাম না এবং তাজুলের বক্তব্যের জন্য আমি ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তাজুল তো বাংলাদেশে কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক মতবাদকে প্রতিনিধিত্ব করে না। সে একজন ব্যক্তি, আর তার যে দল, সেই দলে তখন 3 জন প্রার্থী দিতে পারে নাই। আর জনগণের প্রতিনিধিত্ব তো কত সংখ্যা বুঝেন? এরকম তো অনেক লোক আছে, অনেক সাবেক এমপিরও আছে। তখন কি করবেন? কাজে সে তো কোনো কারো, বাংলাদেশের কোনো কারো প্রতিনিধিত্ব করে না। যে ইলেকশনে দাঁড়াইতে হলে, স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইতে হলে 1% ভোট লাগে, তার তো সে 1% ভোটও নাই। সে এখানে কি করে সে গিয়ে এটা প্রসিকিউটর হয়েছে? যাই হোক, আর মাসখানেক আছে, থাকুক, যদি পারে হারাম খাক। হারাম খাওয়ার পরে তো বিচার হবে। এই দেশে তো বিচার হয় না বলেই তো আমরা যা ইচ্ছা না করে ফেলি। এখানে আরেকটা জিনিস তোমার দৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি আসিফ নজরুল সাহেব বিচারকদের উপর খুব নাখুশ। কথায় কথায় বিচারকদেরকে বলছে বিচারকের কথা শোনো না, বিচারক নাকি যাকে খুশি তাকে জামিন দিয়ে দিচ্ছে, এই ব্যাপারে নাকি তার কথাবার্তা শুনে না। সেই জন্য সে প্রধান বিচারপতির কাছে নালিশ করেছে যে প্রধান বিচারপতি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। তুমি আইন মন্ত্রী, তোমার কথা বিচারকরা শুনে না, তুমি বিচারকদের নিয়োগ দাও কেন? বিচারকদের ফাইল তোমার অফিসে কেন? কেন সবগুলা ফাইল তুমি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দাও না? তুমি সেগুলো ধরে রাখছো কেন? আবার বলে বিচারক তোমার কথা শোনে না। তোমার কথা বিচারকরা কেন শুনবে? বিচারকদের তো বিচার বিভাগটা আলাদা করে দেওয়া হয়েছে, এটা তো বাংলাদেশ সরকারের আইন বিভাগীয় অধীনে আর না। তোমার কথা কেন শুনবে? আজকেও দেখলাম, কালকেও দেখলাম একটা সেমিনারে উনি বলছেন, সাংবাদিকদের সেমিনারে বলছেন, দেশের এই যে মব নিয়ে কথা বলেছেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছেন না এবং তিনি বলে গেছেন এগুলো নাকি আগামী সরকার করবে। আরে বাবা, আগামী সরকার কি করবে তুমি বলে দেওয়ার কে রে ভাই? আসিফ নজরুল সাহেব, আপনাকে তো বেতন দেওয়া হয় প্রতিদিন,
ঘন্টা হিসাব করে বেতন দেওয়া হয়, রোজের বেতন রোজে দেওয়া হচ্ছে, মাসের বেতন পাচ্ছেন। আপনি কাজটা আপনি করেন না, আগামী সরকার এসে কি করবেন না করবে ওনাকে আপনাকে জিজ্ঞাসা করে করবে কি করতে হবে না করতে হবে? আপনি তাদেরকে কি কাজ দেওয়ার দায়িত্ব কি? আপনি আপনার কাজটা কমপ্লিট করে যান, না হলে আপনাকে জবাবদিহি করতে হবে। যে আইনমন্ত্রী আসুক সেই আইনমন্ত্রী কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনি কতটা ফাইল কি করে গেছেন, কতটা নিয়োগ দিয়েছেন, কি কারণে তাদেরকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন, কি কারণে আপনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সে পদত্যাগ না করে একটা চিঠি ফালায়া অফিসে সে ইলেকশন করতেছে, আর সেখানে কোনো পদ কাউকে না দিয়ে একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব চালাচ্ছেন। এটা বাংলাদেশের জনগণ কি বুঝে না? এটা কি আইন উপদেষ্টা আজকে বলেছেন যে বাংলাদেশ নাকি যথেষ্ট সংস্কার হয়েছে। সংস্কার হয়েছে, হয়তো ওই যে ওর সংস্কার হয়েছে, যথেষ্ট সংস্কার সে বলবে সংস্কার হয়ে গেছে, তাহলে গণভোটে দিচ্ছি কেন? ওরে জবাবটা দিতে গেলে তো রাগ উঠতে হয়। আর আমার কথা শুনো, উনি যে বললেন কথাগুলা, উনাকে তো প্রশ্ন করতে হবে, উনাকে তো জানতে হবে উনি এগুলো কেন করতেছেন। আগামী বিচারপতিরা আগামী দিনের সরকার কি তার কাছে দায়বদ্ধ? তিনি তেনার দায়িত্ব কেন পালন করতেছেন না? এবং এই অ্যাটর্নি জেনারেল এই বিষয়টা দেখো, অ্যাটর্নি জেনারেল সাহেব বিএনপি টিকেটে নির্বাচন করতে গিয়েছে, তিনি পদত্যাগ পত্র রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দিয়েছেন। সেই পদত্যাগ পত্রটা কোথায় আছে কেউ জানে না, কার কাছে দিয়েছেন জানে না, অথচ সেখানে একজন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল দেওয়া হয়েছে, অর্থাৎ ওই পদটা খালি হয় নাই, অ্যাবসেন্স আছে, অনুপস্থিত আছে। তো এই যে আইনে আসিফ নজরুল সাহেব দেখেন, এটা আসিফ নজরুলের কি একটু লজ্জা নাই? এইটুকু মানে তার নাই? একজন এত বড় শিক্ষক হয়ে সে অ্যাটর্নি জেনারেল একটা পদত্যাগ পত্র কোথায় ফালায় গিয়া বলছে আমি রাষ্ট্রপতির কাছে ডাক যুগে পাঠিয়ে দিছি, আর সেই ডাক আর সচিবালয় থেকে হাইকোর্ট থেকে আর প্রেসিডেন্ট ভবন পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছে নাই, অথচ সেই জায়গাতে আপনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বানিয়ে রাখছেন। যিনি এডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকে ভারপ্রাপ্ত দিয়ে রাখছেন। তাহলে এই সমস্ত ফাইজদামি করা কোনো মানে আছে? চুরি করা কোনো মানে আছে? এগুলো তো চুরি। আজকে আইন উপদেষ্টা বলেছেন বাংলাদেশে নাকি যথেষ্ট সংস্কার হয়েছে। কোথাও সংস্কার দেখতে পাচ্ছেন কি? যথেষ্ট সংস্কার হয়ে গেছে এই সময়? যত সংস্কার তো সে যা বলছে শুধু হা বলে হবে, সে যা দেখায় দেখ, তাকে জিজ্ঞাসা করো কোথায় হচ্ছে, কি কি সংস্কার হয়েছে, কি কি সংস্কার সে করতে পেরেছে। আর সংস্কার যদি করেই ফেলে তাহলে এগুলো গণভোটে দেওয়া হলো কেন? এখনো তো জনগণ হাও বলে নাই নাও বলে নাই, তাহলে তুমি সংস্কার করলে কার ভক্তি বলে? প্রধান উপদেষ্টা তো নির্দেশ দেন এই সংস্কার গুলো করে ফেলেন, তিনি তো বলছেন এই সংস্কার গুলা জনভোটে দিয়েছেন। এই যে সবিরোধী বক্তব্য, এই যে দিল্লির সাংবাদিক সাহেব বলে গেলেন, এই সরকারকে, বাংলাদেশ সরকারকে দিল্লি সরকার ন্যূনতম পাত্তা দেয় না, তাদেরকে স্বীকারই করে না, তাদের সঙ্গে কথাই বলে না। এবং এই জয়শঙ্কর আইসা আমাদের কারোর সঙ্গে দেখা করে নাই। কাজে এগুলো তো বলে লাভ নেই। তোমার প্রথম প্রশ্নে আসি, এনসিপি বলছে নির্বাচন হবে না, এটা তো এনসিপি নির্বাচন হবে না তো বলে না, বলছে আমরা নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি তো মানুষ দিবেই। আমি কিছু পাইতে দিলে তোমার কিছু চাইতে হবে। এখন তার নির্বাচনে যাচ্ছে, নির্বাচনে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তো সরকারের কাছে চাপ দিবে, হুমকি দিবে। এনসিপি তো মূলত সরকারের রাজনৈতিক দল। সাধারণত আমরা কি দেখি, সরকারি কতগুলো রাজনৈতিক দল গঠন করে, যে সরকার থেকে মন্ত্রী ছিল তারা মন্ত্রিত্ব গিয়ে গিয়ে সরকার করেছে। সরকারের উচিত ছিল এনসিপির ছেলেদেরকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করা, এটা সরকারের নৈতিক দায়িত্ব ছিল, ডক্টর ইউনূস সাহেবের নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু তিনি সেটা করেন নাই। কাজে নাসিম এই জন্য তারা যেতেই পারে, এবং সেই জন্য তারা গিয়ে সরকার বলতে পারে আগামীকালকে বিকালে নাকি তারা যাবে, আমরা শুনি কি বলে। তবে আমি মনে করি এই সরকার এনসিপির সঙ্গে বিশ্বাস করেছে, তাদের প্রতি বেইমানি করেছে, তাদেরকে ধোঁকা দিয়েছে, তাদেরকে ভুল পথে প্ররোচিত করেছে, এবং তাদের মান সম্মান জনগণের সামনে ক্ষুণ্ণ করেছে। এর দায় এই সরকার নিতে হবে। জামাতে ইসলাম তাদের গ্রহণ করেছে, তাদেরকে 30টা নমিশন দিয়েছে, আরো হয়তো কয়েকটা নমিশন দিবে। জামাত আজকে এই এনসিবি কে মূল্যায়ন করেছে বলে আজকে এনসিবি নির্বাচনে দাঁড়ানোর মতো সাহস দেখাতে পেরেছে। এটার জন্য এনসিবি মনে হয় জামাতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এবং জামাত যে উদারতা দেখিয়েছে, সবচেয়ে বেশি আসন জামাত এনসিবি কে দিয়েছে,
জামাত নিজেও কোনোদিন বিএনপির কাছ থেকে এত আসন পায় নাই, এই গত অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কাজে সেখানে এনসিপি কে 30টা আসন দিয়ে জামাত যে উদারতা দেখেছে, আমি আমার দলের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমার সভাপতির প্রতি, আমার নির্বাচন কমিশনে যারা কাজ করেছে, নির্বাচন এই আসন বন্টনের কাজ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং তারা যথাযথ এনসিপি কে মূল্যায়ন করেছে, তো আরো আগামীতে মূল্যায়ন করবে। হয়তো নির্বাচনে আরো সহযোগিতা জনবল দিয়ে, গণবল দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে অবশ্যই জামাত ইসলাম এই এনসিপি কে পূর্ণ সহযোগিতা করবে। এই কথা, এই বিশ্বাস, এই আস্থা তোমাকে আমি দিতে পারি। আমি দলের না হয়ে বলতে পারি যে এনসিপির প্রতি জামাত ইসলাম তার সকল সহযোগিতা, পূর্ণাঙ্গ সহযোগিতা করবে। তাদেরকে নির্বাচনে জয়ী হওয়ার জন্য যা কিছু প্রয়োজন, জনগণের ঘরে ঘরে যাওয়া, ভোট ভিক্ষা করা এবং তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া, ইনশাল্লাহ জামাত ইসলাম এনসিপি কে দিবে বলে আমি বিশ্বাস করি।